গাজায় একদিনে হামলা চালিয়ে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। শুরু হয়েছে স্থল অভিযানও। নতুন করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নেজ্জারিম করিডর। বাড়ানো হয়েছে সামরিক উপস্থিতি। গেল ৩ দিনে দখলদারদের হামলায় প্রাণ গেছে ৭০০-র বেশি ফিলিস্তিনির। যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত লঙ্ঘন করে গাজায় ফের পূর্ণমাত্রার গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হত্যার রেশ না কাটতেই শুরু হয়েছে স্থল অভিযানও। নতুন করে হামলায় একদিনেই প্রাণ গেছে ৭০ ফিলিস্তিনির। দফায় দফায় বিমান হামলা চলছে খান ইউনিস, জাবালিয়া, দেইর আল বালাতে। হামলা থেকে বাদ যাচ্ছে না জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয়ও। গাজাবাসীর জন্য আরও কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গাজাবাসীর উদ্দেশ্যে বলছি, এটা তাদের জন্য শেষ সতর্কবার্তা। সন্ত্রাসী হামাসের বিরুদ্ধে বিমান হামলার মাত্র শুরু এটি। সামনে আরো কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে তাদের। এরই মধ্যে নেজ্জারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ। সাজোয়া যান ও সেনা সমর ঢুকে পড়েছে পশ্চিম তীরেও। এখানে গোপন সেনা ঘাঁটি পরিদর্শনে এসেছি আমি। শত্রুকে মোকাবেলা করতে কঠোর অবস্থানে আমরা। রাষ্ট্রের পক্ষে পবিত্র কাজ করছি আমরা। গাজায় বর্বরী আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। বিক্ষোভ হয়েছে তুরস্ক, লিবিয়া, তিউনিসিয়া সহ আরব দেশগুলোতে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওয়াল স্ট্রিট ভবনের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক ফিলিস্তিন সমর্থক। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে ইসরায়েলেও। জেরুজালেমে আন্দোলনরতদের ওপর টিয়ারশিল ও জলকামান ছোড়ে ইসরায়েলি পুলিশ, বাধে সংঘর্ষ। গাজাকে রক্ষা ঐতিহাসিক দায়িত্ব। সব আরব দেশগুলোকে প্রতিবাদে সামিলের আহ্বান জানাই। ফিলিস্তিনিদের রক্ত বিশ্ববাসী মেনে নেবে না। এদিকে গাজায় হামলার জেরে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যদিও তা প্রবেশের আগেই ধ্বংসের দাবি করে তেল আবিব। মিলা খন্দকার, চ্যানেল 24। ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত বন্ধের ওয়াদা করলেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে কিয়েভ, মস্কো। নতুন করে রাশিয়ার বিভিন্ন স্থানে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বিপরীতে কুর্স্ক অঞ্চলে রুশ হামলায় প্রাণ গেছে বহু ইউক্রেনীয় সেনার। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও হামলার কারণ হিসেবে একে অপরকে দুষছে দুই দেশ। মার্কিন হস্তক্ষেপেও দমানো যাচ্ছে না ইউক্রেন রাশিয়া সংঘাত। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় গেল ২৪ ঘন্টায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। মঙ্গলবার ট্রাম্পের সাথে ফোন আলাপের পর ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা না চালানোর সিদ্ধান্ত নেয় মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এমন সিদ্ধান্তের পর স্থগিত করা হয়েছে ড্রোন হামলা। তবে কিয়েভের অভিযোগের পরও জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। প্রতিরোধে পাল্টা হামলা চলছে বলে জানায় ইউক্রেন। ৬০টির বেশি জায়গায় ফ্রন্ট লাইনে লড়ছে কিয়েভের সেনারা। অভিযান চলছে ক্রুস্ক অঞ্চলেও। এমন অবস্থায় ইউক্রেনকে সহায়তায় দফায় দফায় বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা। বিভিন্ন স্থানে অসংখ্য বৈঠকে বসতে হচ্ছে ইউরোপের দেশগুলোর প্রশাসনকে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আমাদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করছে। তাই সবার জায়গা থেকে ইউক্রেনকে সামরিক সহ সব ধরনের সহায়তা দিতে হবে। বুধবার জেলেনস্কির সাথে ফোন আলাপে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকানা নিতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসব বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের পক্ষে সঠিকভাবে পরিচালনা সম্ভব বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে শুধুমাত্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিজিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা হস্তান্তরেই রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধকালীন বৃহৎ বন্দি বিনিময় করেছে মস্কো ও কিয়েভ কর্তৃপক্ষ। বুধবার ১৭৫ জন বন্দি বিনিময় করে দুদেশ। মুক্তিপ্রাপ্তদের বেশ কয়েকজন গুরুতর আহত সেনা সদস্য ছিলেন বলে জানায় ইউক্রেন। মিথ্যা অভিযোগে তাদের আটকে রাখা হয়েছিল বলে দাবি কিয়েভের। ইফশিতা জামান, চ্যানেল 24। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, দুপক্ষের এই পাল্টাপাল্টি আগ্রাসী হামলার পর যুদ্ধবিরতি বাস্তবায়নের আশা কতটুকু দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমরা দেখছিলাম যে বিভিন্ন ফ্রন্টলাইনে খুব ব্যাপক যুদ্ধ চলমান রয়েছে। গত লাস্ট যে ফোন আলাপটি হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, সেখানে যে সম্মত হয়েছিল যে কোনো
কোনো পাওয়ার হাউস গুলোতে কোনো হামলা চালানো হবে না, সেটি বন্ধ রয়েছে। কিন্তু এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যুদ্ধ বিরতি বাস্তবায়নের জন্য। প্রথমটি যেটি হচ্ছে যে কুর্স্কে যে অঞ্চলটি রাশিয়ার দখলে রয়েছে, সেখানে রাশিয়া খুব অ্যাডভান্স হয়ে আছে। সেখানে তারা যে কোনো মুহূর্তে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ইউক্রেনের সৈন্যদেরকে সেখানে ঘিরে ফেলেছে, যে কোনো সময় তাদেরকে সেখানে তারা কুর্স্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। তো সেই অঞ্চলটি সেটা নিয়ন্ত্রণের জন্য নেওয়ার জন্য রাশিয়ান বাহিনী মরিয়া হয়ে হামলা চালাচ্ছে সেখানে। সেটি রাশিয়া চাচ্ছে যে সেই আলোচনার মাধ্যমে যে সময়ক্ষেপণ হচ্ছে, এই সময়ক্ষেপণের মধ্যে যদি সেই অঞ্চলটি তারা দখলে নিতে পারে, পুনরুদ্ধার করতে পারে, তাহলে সেটি তাদের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হবে। আরেকটি যেটি বিষয়, এই রাশিয়ার ভিতরেও ইউক্রেনের পক্ষ থেকে বেশ কিছু হামলা চালানো হয়েছে, যদিও সেগুলো খুব বেশি ক্ষয়ক্ষতি আর তথ্য পাওয়া যায়নি। সেকেন্ড যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে ইউক্রেনের যে রাশিয়ার পক্ষ থেকে যে যুদ্ধ বন্ধের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, রাশিয়া আসলে সেই শর্তগুলো কোনোভাবে সম্পূর্ণ পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হলে আসলে যুদ্ধবিরতিতে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এর মধ্যে যেমন রাশিয়ার পক্ষে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে প্রায় 30,000-এর বেশি স্যাংশন দেওয়া রয়েছে বিভিন্ন সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের উপর। সেই স্যাংশন গুলো আসলে আর রাশিয়া নতুন করে আসলে স্যাংশন গুলো রাশিয়ার যে প্রভাব। তারেক, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই। রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রকে দিতে সম্মত হয়েছে জেলেনস্কি। এ বিষয়ে মস্কো কি সহজে মেনে নেবে কিনা? দেখো, যুদ্ধবিরতির একটি বড় শর্ত হচ্ছে যে রাশিয়ার যে অঞ্চলগুলো রাশিয়া নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের, সেই অঞ্চলগুলো যদি রাশিয়া আন্তর্জাতিক স্বীকৃতি চায় সেটি রাশিয়া, তো সেই ক্ষেত্রে রাশিয়া কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল যে এই অঞ্চলগুলোতে যে খনিজ রয়েছে সেগুলো অনুসন্ধানে যৌথভাবে কাজ করার জন্য। কিন্তু পারমাণবিক কেন্দ্রটি ইউক্রেনের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে আসলে রাশিয়ার পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বা তাদের কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে আমরা পাইনি এখনো। তবে যেটি বিষয় হচ্ছে, ধারণা করা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে মস্কো খুব সহজে রাজি হওয়ার নয়, কারণ এটি যুদ্ধ শুরু হওয়ার পরপরই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং সেটি রাশিয়া কোনো হারাতে হয়তো বা চাইবে না কোনোভাবে। তো কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের খনিজ সম্পদগুলো যৌথভাবে আহরণের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য আমরা এখনো পাইনি। রাশিয়ার কোনো প্রভাবশালী। তারেক, আপনাকে ধন্যবাদ। রাশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তুলসী গ্যাবার্ডের বক্তব্য নিয়ে তিনি বলেন, যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ফের উঠে আসলো বাংলাদেশ প্রসঙ্গ। এবার দেশের সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত নিয়ে ইতিবাচক বার্তা দিল ওয়াশিংটন। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশটির সবার জন্য নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করবে, এই বিষয়টি লক্ষ্য করছি আমরা। আশা করি তা অব্যাহত থাকবে। মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান যুক্তরাষ্ট্রের। তবে বাংলাদেশের ব্যাপারে আশাবাদী তিনি। We condemn any instances of violence or intolerance directed toward members of minorities. বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। To ensure safety and security. গেল সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তুলসী গ্যাবার্ড, যা বিভ্রান্তিকর ও মানহানিকর বলে বিবৃতি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। Attacks on the Hindus in Bangladesh. একই দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বিষয়ে প্রশ্ন তোলেন ভারতীয় এক সাংবাদিক। এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে তা এড়িয়ে যান ট্যামি ব্রুস। বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে তুলে ধরেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ সামাল দিতে বিকল্প বাজারের দিকে নজর বাড়াচ্ছে চীন। এরই মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা দখলের প্রতিযোগিতায় এগিয়ে দেশটি।
প্রভাব পড়তে শুরু করেছে দেশ দুটির মধ্যকার $21 বিলিয়ন রফতানি বাণিজ্যে। ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। মেক্সিকো, কানাডা তো বটেই, চীনের উপর শুল্কারোপে ছেড়ে কথা বলেননি শি জিনপিং। পরিসংখ্যান বলছে 2024 সালে চীনের $3.5 ট্রিলিয়ন রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র খানিকটা পিছিয়ে। মার্কিন বাজারের উপর নির্ভরতা কমিয়ে বর্তমানে দক্ষিণের দেশগুলোর সাথে বাণিজ্য বাড়াচ্ছে দেশটি। বর্তমানে 150টির বেশি দেশের সাথে বাণিজ্য করছে বেইজিং, যার মধ্যে আসিয়ান দেশগুলো শীর্ষে। মার্কিন বাজারের উপর নির্ভরতা কমাতে বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকায় বাণিজ্য। সম্প্রতি ট্রাম্পের শুল্কের জবাবে বেইজিং মার্কিন কৃষি পণ্যের উপর 15 ও 10% শুল্ক বসিয়ে প্রভাব ফেলেছে $21 বিলিয়ন রপ্তানি বাণিজ্যে। বিশ্লেষকরা বলছেন, এই বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়বে মার্কিন কৃষকদের উপর। সব মিলিয়ে বাজার বহুমুখীকরণে সফল হলে ওয়াশিংটনের জন্য এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না বলে মত বিশ্লেষকদের। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। 4 কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। মাদক চোরাচালান সম্পর্কিত অপরাধের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জানান, মাদক ইস্যুতে জিরো টলারেন্স নীতি থেকেই সকল জাতীয়তার আসামিদের একইভাবে বিবেচনা করে বেইজিং। অটোয়ার পক্ষ থেকে একাধিকবার প্রাণ ভিক্ষার আবেদন সত্ত্বেও বেইজিংয়ের এই মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। যে 4 কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের চীনা নাগরিকত্বও ছিল, তবে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকৃতি দেয় না চীন। অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার আবেদন ঢাকা থেকে ইস্যু করা যাবে। ভিসা প্রক্রিয়াকরণের জন্য ভারতে যেতে হবে না, এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ফোন আলাপে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিষয়টি নিশ্চিত করেন। জানান, ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করবে অস্ট্রেলিয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই সিদ্ধান্ত কার্যকরের আগ পর্যন্ত নয়াদিল্লি থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ চলবে। গেল বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।